বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। সারা বুল। স্বামীজি তাকে ডাকতেন ধীরা মাতা বলে। তিনি স্বামীজির থেকে বয়সে 10 বছরের বড় ছিলেন। শান্ত ধীর স্থির স্বভাবের এই অসামান্যা মার্কিন মহিলা সদা সর্বদা স্বামীজিকে বিপদের হাত থেকে আগলে রাখার চেষ্টা করতেন। পুত্রের মতো স্নেহ করতেন এই বিদেশি পথিককে। শ্রান্ত ক্লান্ত স্বামীজি তাঁর কাছে আশ্রয় চাইতেন। তিনি স্বামীজির হৃদয়ের ক্ষত প্রশমন করতেন কোমল হাতে। তিনি সারা বুল, যে মহিলা না থাকলে আজ রামকৃষ্ণ আন্দোলন আন্তর্জাতিক হতে পারত না। স্বামীজির সাথে সারা বুলের যোগাযোগ হয়েছিল কিছুটা আকস্মিকভাবে। প্রথম দর্শনে একে অন্যকে চিনতে পেরেছিলেন। স্বামীজি বুঝতে পেরেছিলেন এই আপাত সাধারণ মার্কিন রমণীর মধ্যে এক মহৎ জননী সত্তা লুকিয়ে আছে। আজ সারা বুল তাঁর ভারত পথিক পুত্রটিকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিলেন। এ হলো এমন এক আত্মার আত্মীয়তা, ভাষায় যার বর্ণনা করা সম্ভব নয়। এই কাহিনীর নান্দি মুখটি না তুলে ধরলে আমরা এই সম্পর্কের অলৌকিকত্বটি বুঝতে পারব না। তাই আসুন আগে আমরা স্বামীজির অতি প্রিয় ধীরা মাতার পূর্ব ইতিহাস বর্ণনা করি। সারা বুলের জন্ম হয়েছিল জোসেফ জি থর্প নামের এক কাষ্ঠ ব্যবসায়ীর ঘরে। থর্প ছিলেন এক উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তিনি ছিলেন আমেরিকার উইসকনসিনের ম্যাডিসন অঞ্চলের সাংসদ। বণিক সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে একাধিকবার তাঁকে সংসদে সোচ্চার হতে দেখা গেছে। সেই অর্থে সারা বুল কিন্তু দরিদ্র শ্রেণীর প্রতিনিধি ছিলেন না। তাঁর সোনালী শৈশবের দিনগুলি অতিবাহিত হয়েছিল ম্যাডিসন অঞ্চলের সবথেকে বড় প্রাসাদের মতো একটি অট্টালিকায়। তাঁর জননী মিসেস থর্প ছিলেন এক গম্ভীর প্রকৃতির রমণী। অর্থের বৈভবে এবং নীল রক্তের অহংকারে আভিজাত্যে থর্প পরিবার ছিলেন সকলের থেকে একেবারে আলাদা। ম্যাডিসন অঞ্চলের সর্ববৃহৎ এবং সুসজ্জিত বিরাট প্রাসাদ এবং প্রাসাদ সংলগ্ন বিস্তৃত অপরূপভাবে সজ্জিত উদ্যানটি পথ চলতি মানুষের সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করত। সন্ধ্যা সমাগমে সেই সুসজ্জিত উদ্যানে একটির পর একটি আনন্দমূলক আসরের আয়োজন করা হতো। নৈশ ভোজে হাজার পদের সমাহার। দূর দূরান্ত থেকে বিত্তবান মানুষ এসে এইসব আনন্দ আসরে যোগ দিতেন। চোখের সামনে অর্থের এত অপচয় দেখে কিশোরী সারা বোধহয় একটু লজ্জিত হতেন। এই পরিবেশে নিজেকে কেমন যেন বেমানান বলে মনে হতো। তাঁর সাগরের মতো গভীর অতল দুটি চোখের তারায় ছিল বিশ্ব প্রকৃতি সম্পর্কে শত সহস্র জিজ্ঞাসা। যে বয়সের মেয়েরা প্রগল্ভা হয়ে থাকে, পুরুষ বন্ধুর সন্ধানে ঘুরে বেড়ায়, বন্ধুদের হাতে হাত রেখে নানা কৌতুক খেলায় মেতে ওঠে, সেই বয়সে সারা ছিলেন অসম্ভব গম্ভীর প্রকৃতির। মানুষের সান্নিধ্য তার মোটেই ভালো লাগতো না। এই বিলাসী বৈভবের মধ্যে দিন কাটাতে কাটাতে বেচারি সারার কেবল মনে হতো এসব অনর্থক কর্ম। মাঝরাতে ঘুম ভেঙে গেলে পায়ে পায়ে বারান্দায় উঠে আসতেন তিনি। আকাশে তখন অসংখ্য তারার ভিড়। সারা নাক্ষত্রিক আকাশকে প্রশ্ন করতেন, হে আকাশ, বলে দাও কোথায় গেলে, কার কাছে গেলে আমি জীবনের বাকি দিনগুলি আনন্দে কাটাতে পারব। আমরা জানি না ঈশ্বর এই কিশোরী কন্যার মনোগত প্রার্থনার কথা শুনেছিলেন কিনা। তা না হলে পরবর্তীকালে সারা কেন এমন এক সাধিকা হয়ে উঠবেন। স্বামীজি এই নারীকে ভেরি স্পিরিচুয়াল বলে অভিহিত করেছিলেন। স্বামীজির চোখে তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের সার্থক প্রতীক। কিশোরী বয়স থেকেই সারা সঙ্গীতের জন্য দারুণ উন্মাদনা বোধ করতেন।
এই সময় তাঁর সাথে অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক ওলে বুলের দেখা হয়। তখন সারা সবেমাত্র 17টি বসন্ত অতিক্রম করেছেন এই ভালোবাসার পৃথিবীতে। মায়ের সঙ্গে এক সন্ধ্যায় ওলে বুলের কনসার্ট শুনতে গিয়েছিলেন কিশোরী সারা। ওলে বুলকে বেহালা বাদনরত অবস্থায় দেখে সারার সমস্ত শরীরে এক অদ্ভুত শিহরণে জন্ম হয়েছিল। সুরমূর্ছনা মানুষের মনের ভেতর যে কি ধরনের অনুরণন জাগাতে পারে কিশোরী কন্যা সারা তা বুঝতে পারলেন। সেদিনই তিনি স্থির করলেন এই জীবনের বাকি দিনগুলি তিনি ওলে বুলের সঙ্গেই কাটাবেন। আবার সুযোগ এলো। তাদের প্রশস্ত উদ্যানে ওলে বুল এলেন বেহালা বাজনা শোনাতে। ইতিমধ্যে আরও 3টি বছর কেটে গেছে। তখন সারা 20 বছরের তরুণী, আর বিপত্নিক ওলের বয়স তখন প্রায় 60। তিনি ছিলেন 6 সন্তানের পিতা। ওলে বুলের সন্তানদের মধ্যে অনেকে বয়সে সারার থেকে বড়। অসম বয়সের মধ্যে গড়ে উঠল তীব্র আকর্ষণ। 40 বছরের ব্যবধান কোনো ক্ষেত্রেই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারল না। শেষ পর্যন্ত খামখেয়ালি মনোভাবাপন্ন মিসেস থর্পের একান্ত আগ্রহে 1817 সালে সারা হলেন ওলে বুলের জীবন সঙ্গিনী। এইভাবেই বোধহয় সারার জীবনে এক দিক পরিবর্তন ঘটে গেল। তাদের মধ্যে শুধু যে বয়সের ফারাক ছিল তা নয়, তফাৎ ছিল তাদের সংস্কার এবং মানসিকতার মধ্যেও। সারা বুল ছিলেন মধ্য পশ্চিমী প্রথাগত সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এক কিশোরী কন্যা, আর ওলে বুল ছিলেন শিল্প সমাজের সঙ্গে যুক্ত মুক্ত মনের মানুষ। এত তফাৎ সত্ত্বেও দাম্পত্য জীবনে তারা একে অন্যের পরিপূরক হয়ে ওঠেন। বেশ বোঝা যায় ঈশ্বর বোধহয় কোনো একটা সুনির্দিষ্ট কর্তব্য সম্পাদনের জন্য বুল দম্পতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। তবে নানা ধরনের প্রতিকূল অবস্থার সামনে দাঁড়াতে হয়েছিল ওলে দম্পতিকে। সারার প্রতাপশালিনী জননী এসে এবার নানা ধরনের সমস্যার সৃষ্টি করলেন। এলেন সারার বাবা মিস্টার থর্প, সারার ভাই জোসেফ, মিসেস থর্পের বান্ধবী মিসেস অ্যাবি স্যাপলে এবং তাঁর 2 সন্তান। তারা সকলে মিলে সদ্য বিবাহিত বুল দম্পতিকে সর্বত্র অনুসরণ করতে থাকলেন। তখন ওই বেহালা বাদকের দলটি একটির পর একটি কনসার্টে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহর পরিক্রমণ করছেন। প্রতি মুহূর্তে এইসব অবাঞ্ছিত অতিথিরা নানাভাবে তাদের দৈনন্দিন জীবনচর্চায় হস্তক্ষেপ করছেন। শেষ পর্যন্ত মিসেস থর্প এভাবেই তার কন্যার দাম্পত্য জীবনে ফাটল ধরাতে সক্ষম হলেন। শেষ অবধি 1871 সালে সারা তাঁর ছোট্ট মেয়ে ওলেয়াকে নিয়ে ম্যাডিসনে ফিরে এলেন। 2 বছর মাতৃগৃহে বন্দী থাকতে হয়েছিল সারাকে। অবশেষে তিনি ম্যাডিসন ত্যাগ করে এলেন নরওয়েতে। স্বামীর সাথে আবার তাঁর দেখা হলো। এই সময় সারার দাম্পত্য জীবনের এক শুভ সূচনা হয়। তিনি স্বামীকে নতুন করে আবিষ্কার করলেন। তিনি বুঝতে পারলেন যে এই মানুষটির ওপর কতখানি নির্ভর করা যায়। এই মানুষটির মধ্যে ঈশ্বর এমন কিছু গুণ সন্নিবিষ্ট করেছেন যা ভাষায় বর্ণনা করা যায় না। তখন থেকেই পিতৃপ্রতিম এই মানুষটিকে আরো বেশি করে শ্রদ্ধা ও ভক্তি করতে থাকেন সারা বুল। বিশ্ববিখ্যাত বেহালা বাদককে যাতে সাংসারিক ক্রিয়াকর্মে লিপ্ত না থাকতে হয় সেদিকে সারা বুলের কঠোর নজর ছিল। এমনকি সংসারের সমস্ত কাজ তিনি হাসি মুখে সম্পাদন করতেন। কখনো অর্থের অনটন দেখা দিলে পিতৃগৃহ থেকে অর্থের যোগান দিতেন। তার স্বপ্ন ছিল কোনোভাবেই যেন বুলের সঙ্গীত সাধনা এক মুহূর্তের জন্য ব্যাহত না হয়। দিন কাটতে থাকে। মিসেস থর্প আর ম্যাডিসনের প্রাসাদে বন্দিনী অবস্থায় থাকতে পারছেন না। তিনি চলে এলেন কেমব্রিজে। তাঁর ছেলে বিখ্যাত কবি লংফেলারের ছোট মেয়েকে বিয়ে করেছে জেনে খুবই খুশি হলেন। সেখানে থাকার জন্য একটি বিরাট বাড়ি তৈরি করলেন। 1880 সালে কিংবদন্তি বেহালা বাদক ওলে বুলের মৃত্যু হল। এই ঘটনায় সারা একেবারেই বাকহারা হয়ে গিয়েছিলেন।
বেশ কয়েকদিন তিনি সাংসারিক জীবন থেকে নিজেকে একেবারে দূরে সরিয়ে রাখেন। শেষ অবধি বাধ্য হয়ে সারা তাঁর কন্যাকে নিয়ে কেমব্রিজে বাবার কাছে চলে আসেন। তখন থেকে শুরু হয় তার জীবন উপন্যাসের আরেকটি অধ্যায়। প্রসঙ্গত জানিয়ে রাখা যায় যে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাটল স্ট্রিটের এই বিশাল বাড়ির বাসিন্দা ছিলেন। এতদিন পর্যন্ত সারা বুল তাঁর স্বামীকে সেবা করে গেছেন নিঃস্বার্থভাবে। স্বামী ছাড়া যে পৃথিবীতে আর অন্য কোনো দিক থাকতে পারে সেদিকে তিনি দিকপাত করেননি। স্বামীর মৃত্যু তার সামনে এক বিরাট জগতের দুয়ার উন্মুক্ত করে দিল। তিনি স্বামীর আদর্শকে কেন্দ্র করে তাঁর গৃহে গুণীজন সমাগমের ব্যবস্থা করতে থাকলেন। তাঁরই আগ্রহে একটি বুদ্ধিজীবী সংগঠন গড়ে উঠল। প্রথম 2 বছর তিনি কেমব্রিজ কনফারেন্সের আয়োজন করেছিলেন। এই আলোচনা সভায় সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর বাড়ির একটি বিশাল হলঘরে আলোচনা সভা বসত। এই ঘরটিকে তিনি ভারতীয় সেগুন কাঠের প্যানেল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন। শুধু তাই নয়, প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এই ঘরের দেওয়ালে চারপাশে টাঙানো ছিল ওলে বুলে নানা ছবি। আলোচনার পরেও চলত তর্ক বিতর্ক। সারা বুল এক প্রকৃত গৃহকর্ত্রীর মতো সকলের সাথে সুন্দর সম্ভাষণে মগ্ন থাকতেন। আতিথেয়তায় হয়ে ওঠেন সকলের সেরা। পরবর্তীকালে এখানেই স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর দেখা হয় এবং সেই দেখার সূত্র ধরেই তাঁর জীবনে একটির পর একটি স্মরণযোগ্য পরিবর্তন ঘটতে থাকে। 1880 সালে ওলে বুলের মৃত্যুর পর, অর্থাৎ সারার বৈধব্যের জীবনের 14 বছর বাদে 1894 সালে স্বামীজি এলেন তাঁর কাছে। কার মাধ্যমে স্বামীজির সঙ্গে সারা বুলের পরিচয় হয়েছিল সেই তথ্যটি এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে অনেকে বলে থাকেন মিস থার্সবির মাধ্যমেই এই পরিচয় হয়। মিস থার্সবি ছিলেন একজন কনসার্ট গায়িকা। তিনি ছিলেন সারার একান্ত সহেলি। শিকাগো ধর্মসভায় এই গায়িকা উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেছিলেন। অবাক বিস্ময়ে শুনেছিলেন স্বামীজির ভাষণ। সারা বুলের সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল গ্রিন একর ধর্ম সম্মেলনে। স্বামীজি সেখানে গিয়েছিলেন সারা ফার্মার নামে তাঁর এক অনুরাগিনীর আমন্ত্রণে। এই ভদ্রমহিলা ছিলেন মিসেস থার্সবির বিশেষ বান্ধবী। 1894 সালের 26শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত স্বামীজি এই গ্রিন একরে ছিলেন। 3রা আগস্ট তারিখে সারা বুল সেখানে এসে উপস্থিত হন। স্বামীজিকে দেখার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীরে এক অদ্ভুত আধ্যাত্মিক শিহরণের জন্ম হয়। স্বামীজি অনায়াসে সর্বধর্ম সমন্বয়ের কথা বলছিলেন। মাঝে মাঝে ভারতীয় বেদান্ত দর্শনের এক একটি সূত্র উদ্ধৃত করছিলেন। স্বামীজির ব্যাখ্যা এবং ভাষা শুনে সারা বুল একেবারে সম্মোহিত হয়ে যান। 11ই আগস্ট তারিখে তিনি ইভিনিং ট্রান্সক্রিপ্ট পত্রিকায় এই বিষয়ে একটি সুন্দর প্রতিবেদন লেখেন। এই প্রতিবেদনটি পাঠ করলে আমরা বুঝতে পারব এ তরুণ ভারতীয় সন্ন্যাসী কিভাবে তাঁকে আবেগে আপ্লুত করেছিলেন। গ্রিন একর সম্মেলন শেষ হল। স্বামীজি চলে এলেন বোস্টনে। তখন তিনি বেশ ক্লান্ত ছিলেন। নিভৃতে বিশ্রাম নিতে হবে। বন্ধু আলা সিংহাকে তাঁর মনের কথা জানিয়ে বলেছিলেন যে এবার তাঁর কিছুটা বিশ্রাম প্রয়োজন। কিছুদিন বাদে তিনি ভারতে ফিরে আসবেন এমন কথাও বলেছিলেন। আবার মিসেস আর্থার স্মিথকে লিখেছিলেন, আমার এমন একটা জায়গা চাই যেখানে বসে নানা ঘটনাগুলিকে লিপিবদ্ধ করতে পারব। এই অবস্থায় ঈশ্বরের অশেষ অনুগ্রহে সারা বুল তাঁর কাছে এসে উপস্থিত হলেন। সারা বুলের বাড়িতে স্বামীজি কয়েকদিন বিশ্রাম নিলেন। এই কদিন তিনি কিন্তু কোনো বক্তৃতা সভায় ভাষণ দেননি। এই বাড়িতে সারা তাঁর কন্যা ওলেয়া এবং এক সঙ্গিনীকে নিয়ে বাস করতেন। প্রতিদিন নানা অতিথি এসে এই বাড়িতে নানা আলোচনা সভায় যোগ দিতেন। স্বামীজি কিন্তু এসব অতিথিদের সাথে খুব একটা কথা বলতেন না। সত্যি সত্যি তিনি তখন মন এবং শরীরের দিক থেকে বড় ক্লান্ত ও শ্রান্ত হয়ে উঠেছিলেন। সারা বুলকে দেখে স্বামীজি তাকে ধীরা মাতা বলে সম্বোধন করেন।
সারাবুল বুঝতে পেরেছিলেন যে এই অসম সাহসী বাগ্মী ভারত সন্ন্যাসীর মধ্যে এক মহৎ হৃদয় বিদ্যমান। স্বামীজি সম্পর্কে তার মূল্যায়নের কথা তিনি তাঁর এক বান্ধবীকে চিঠির মাধ্যমে লেখেন, হি ইজ সো ভেরি হিউম্যান অ্যান্ড সো মাচ অফ এ বয় উইথ ইট অল। অর্থাৎ স্বামীজির চরিত্রের এক বালকোচিত মাধুর্য তাকে আকর্ষণ করেছিল। সারাবুলের আহ্বানে 1894 সালের শেষে অর্থাৎ 5 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত স্বামীজি তাঁর বাড়িতে অতিথি হিসাবে অবস্থান করেছিলেন। এ সময় তিনি অবশ্য প্রায় প্রতিদিন কোনো না কোনো আলোচনা সভায় যোগ দিতেন। ধীরা মাতার বিশেষ অনুরোধে তিনি 3টি বিশেষ বক্তৃতা দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল স্বামীজির বিশ্ববিখ্যাত ভাষণ ভারতীয় রমণীদের আদর্শ। এই ভাষণের মাধ্যমে তিনি শাশ্বত ও চিরন্তন ভারত রমণীর মনোগত বাসনার কথা সর্বজন সমক্ষে প্রকাশ করেন। স্বামীজি বলেছিলেন, ভারতীয় রমণীরা মাতৃত্বের আদর্শকে সবথেকে উপরে স্থান দেন। তিনি নিজের জননী ভুবনেশ্বরী দেবীর কথা গর্ব করে সকলের সামনে তুলে ধরেছিলেন। তাঁর এই ভাষণ শুনে উপস্থিত কিছু বিদেশিনী দর্শক এতই মোহিত হয়েছিলেন যে তাঁরা ভুবনেশ্বরী দেবীকে একটি সুন্দর চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠির সঙ্গে তাঁরা পাঠিয়েছিলেন মাতা মেরির কোলে যিশুর ছবি। এ কথা জানতে পেরে মাতৃভক্ত স্বামীজি আনন্দে আত্মহারা হয়ে যান। ধীরা মাতা অর্থাৎ সারাবুল যে কিভাবে স্বামীজিকে সর্বক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করেছেন তা ভাষায় বর্ণনা করা সম্ভব হবে না। ইউরোপ এবং আমেরিকার বিশিষ্ট জনমণ্ডলীর মধ্যে সারাবুল ছিলেন এক পরিচিত ব্যক্তিত্ব। সারাবুলের একান্ত ইচ্ছা ছিল বিদগ্ধ মানুষজন যেন স্বামীজির সাথে পরিচিত হবার অপার সৌভাগ্য লাভ করতে পারেন। তার ব্যক্তিগত প্রয়াসে ইউরোপ ও আমেরিকার অনেক বিশিষ্ট মানুষের সাথে স্বামীজির পরিচয় হয়। সারাবুলের মাধ্যমে তারা এই ভারত পথিক বিবেকানন্দ সম্পর্কে অনেক কথা জেনেছিলেন। সারাবুল স্বামীজিকে ভালোবেসে অকাতরে অর্থদান করেছেন। তার মধ্যে এমন একটি স্পর্শকাতর কোমল হৃদয় ছিল যার তল পাওয়া সম্ভব নয়। তিনি বুঝতে পেরেছিলেন যে বিদেশ থেকে আগত এই যুবকের মধ্যে এক অসীম ক্ষমতা আছে। একদিন ইনি বিশ্বব্যাপী এক আধ্যাত্মিক আন্দোলনের সূত্রপাত করবেন। সারাবুল স্বামীজিকে একবার $500 দিতে চেয়েছিলেন। তিনি লিখেছিলেন, আমার স্বামী এই দেশে প্রায় 50 বছর ধরে কাজ করেছেন এবং তাঁর উৎকৃষ্ট কাজকে দিয়ে গেছেন। তিনি থাকলে তোমাকে এবং তোমার আদর্শকে ভালোবাসতেন। আমার পরম সৌভাগ্য যে আমি তাকে এবং তাঁর কাজে সাহায্য করতে ও আধ্যাত্মিক বিশ্বাসগুলির ওপর আঘাত হানা তাঁর বন্ধু ও শত্রুদের আঘাতগুলো থেকে তাকে বাঁচাতে শিখেছিলাম। যেহেতু আমি বিশ্বাস করি যে সমস্ত কাজই এক, তাই আমায় তোমাকেও তাঁরই সন্তান ভাবতে দাও ও অনুগ্রহ করে সংলগ্ন জিনিসটিকে বন্ধুত্বের স্মারক হিসাবে গ্রহণ করো। যখনই তুমি আমাদের কাছে আসবে তখনই এই বাড়িটি এইভাবেই ব্যবহৃত করবে। আগামী বছরগুলিতেও আমি আশা করি তোমাকে এমন অর্থ দিতে সক্ষম হব। কখনো ভেবো না যে এটি আমি তোমাকে দিচ্ছি, তোমার দেশের মানুষজনের জন্য এই অর্থ কাজে লাগাবে। এই চিঠির প্রতিটি বাক্যে এক স্নেহশীলা রমণীর স্নেহ ঝরে পড়ছে। সেই থেকে শুরু হলো সারাবুলের অর্থ সাহায্য। পরবর্তীকালে সারাবুল ধারাবাহিকভাবে স্বামীজিকে অর্থ সাহায্য করে গেছেন। 1895 সালে জানুয়ারি মাসে সারাবুল বিবেকানন্দ পার্লার টক শুনতে এমা থার্সবির বাড়িতে এসেছিলেন। বিবেকানন্দ অসামান্যভাবে এবং শব্দচয়নে তাঁর বক্তব্য উপস্থাপন করলেন। বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে এক প্রেসবিটেরিয়ান ধর্মযাজক তাকে অযথা আক্রমণ করেন। স্বামীজির সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলে স্বামীজি একটির পর একটি যুক্তি আনয়ন করে ওই পাদ্রী সাহেবকে পর্যুদস্ত করতে থাকেন। সারাবুল বুঝতে পেরেছিলেন যে এই ঘটনার ফলশ্রুতিতে স্বামীজিকে হয়তো শারীরিকভাবে নিগৃহীত হতে হবে। সঙ্গে সঙ্গে তিনি স্বামীজির কাছে গিয়ে তাকে ভর্ৎসনা করেন। স্বামীজি তাঁর ধীরা মাতার কাছ থেকে এমন কটু বাক্য শুনে মনে মনে খুবই আহত হয়েছিলেন।
এমনকি তিনি তার মনের এই দুঃখের কথা জানিয়ে মেরি হেলকে একটি চিঠিও লিখেছিলেন। সারা বুল বুঝতে পেরেছিলেন যে এখনই স্বামীজিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, না হলে পরবর্তীকালে তিনি মার্কিন দেশে আর ভালোভাবে কাজ করতে পারবেন না। এতেই প্রমাণিত হয় যে স্বামীজিকে তিনি কতখানি ভালোবাসতেন। এরপর শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শ প্রচারের জন্য স্বামীজির হাতে $5,000 তুলে দিতে চেয়েছিলেন সারা বুল। অভিমানী স্বামীজি ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন যে তিনি আর কারো কাছ থেকে কোনো অর্থ সাহায্য নেবেন না, তাই তিনি সেই অর্থ প্রত্যাখ্যান করলেন। সারা ফার্মারকে গ্রিন একর কাজের জন্য ওই অর্থ দান করতে বললেন। 1895 সালের বসন্তকালে স্বামীজি নিউ ইয়র্কে চলে গেলেন। এই সময় তিনি খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটাতে থাকেন। অথচ জননী স্বরূপা সারাবুল কিন্তু কখনো তার পুত্রস্বরূপ স্বামীজিকে ভুল বোঝেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে বিদেশে থাকার জন্য স্বামীজি হয়তো মাঝে মাঝে অভিমানী হয়ে পড়েন। একজন সন্তানের প্রতি জননীর যে কর্তব্য থাকা দরকার, সৌভাগ্যের বিষয় সারাবুলের মধ্যে তা ছিল। 1896 সালে স্বামীজি এলেন লন্ডনে। সারাবুল তখন আমেরিকার তাঁর কাজের দায়িত্ব গ্রহণ করেছেন। স্বামী শারদানন্দও লন্ডনে পৌঁছলেন। সারাবুলের কথায় স্বামীজি তাকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিলেন। সারাবুলের একান্ত অনুরোধে স্বামী শারদানন্দ কেমব্রিজ সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। স্বামীজির আশাতীত সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু মিশনারি পাদ্রী এবং প্রতাপচন্দ্র মজুমদারের মতো ব্রাহ্ম তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার করেছিলেন। সারাবুল এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি একটির পর একটি প্রতিবেদন লিখে প্রমাণ করতে চেয়েছিলেন যে স্বামীজির সম্পর্কে এমন গুজব প্রচার করা কখনো উচিত নয়। আমরা অনায়াসেই বলতে পারি যে স্বামীজিকে তিনি সদা সর্বদা পুত্রের মতো স্নেহ করে গেছেন। 1895 সালে জুলাই মাসে থাউজেন্ড আইল্যান্ড পার্ক থেকে স্বামীজি তাঁর ধীরা মাতাকে একটি পত্রের মাধ্যমে লিখেছিলেন, ডিয়ার মাদার, দ্য শার্টস অ্যারাইভড ইয়েস্টারডে, দে আর নাইস অ্যান্ড ফিট মি ওয়েল, এভরিবডি লাইকড দেম। এতেই প্রমাণিত হয় যে মাতা এবং সন্তানের মধ্যে কি সুন্দর সম্পর্ক বিদ্যমান ছিল। অবশেষে সারাবুলের সারা জীবনের স্বপ্ন সফল হল। সারা জীবন ধরে তিনি অন্তত একবার ভারতে আসার পরিকল্পনা করেছিলেন। স্বামীজির কাছে ভারতে আসার জন্য তিনি অনুমতি চাইলেন। স্বামীজি প্রথমে এই ব্যাপারে মত দিতে চাননি। তিনি জানতেন যে সারাবুল বিত্তশালিনী মার্কিন দেশীয় বিদেশিনী। ভারতবর্ষের মতো এই দরিদ্র দেশে এসে তিনি নানান অসুবিধার সম্মুখীন হবেন। শুধু তাই নয়, ভারতীয় সমাজ সহজে খ্রিস্টান রমণীকে সাদরে বরণ করে নেবে না। শেষ পর্যন্ত সারাবুল মিস ম্যাকলাউডের সঙ্গে 1898 সালের গোড়ার দিকে ভারতে এলেন। দিন কতক ছিলেন একটি হোটেলে, পরে এলেন বেলুড় মঠে। সেখানে গঙ্গার ধারে একটি পুরনো বাড়িতে বেশ কিছুকাল কাটিয়েছিলেন সারাবুল। স্বামীজি তখন প্রায় প্রত্যহ সন্ধেবেলা সেখানে আসতেন। গুরুদেবের স্মৃতি মন্দির কিভাবে নির্মাণ করা যায় তখন তাই নিয়ে স্বামীজি খুবই চিন্তিত ছিলেন। এজন্য ছিল প্রচুর অর্থের প্রয়োজন। মূল মন্দির স্থাপনের জন্য 1 লক্ষ টাকা অনুদান পাওয়া গেল। এর বেশিরভাগটাই দিয়েছিলেন সারাবুল বা স্বামীজির ধীরা মাতা। ধীরে ধীরে স্বামীজির স্বপ্নের বেলুড় মঠ বাস্তবে রূপান্তরিত হল। সারাবুলের এই আত্মত্যাগের কথা আমরা কোনোদিন ভুলতে পারব না। আজও বেলুড় মঠের প্রাঙ্গণে এসে দাঁড়ালে আমাদের ওই বিদেশিনী মহিলার কথাই মনে পড়ে যায়। আজও যখন আমরা বেলুড় মঠে যাই তখন এই ধীরা মাতার কথাই হয়তো মনে পড়ে আমাদের। এবার স্বামীজির সঙ্গে ধীরা মাতা পাড়ি দিলেন হিমালয়ে। স্বামীজি প্রতিদিন সকালে তার ধীরা মাতার কাছে গিয়ে আধ্যাত্মিক আলোচনা করতেন। এই অসামান্য ভ্রমণের মধ্যে দিয়ে ধীরা মাতা ভারত আত্মাকে নতুন করে আবিষ্কার করলেন। ধীরা মাতা বুঝতে পারলেন কেন ভারতীয়দের সঙ্গে আধ্যাত্মিকতা মিলে মিশে একাকার হয়ে গেছে। মগ্ন মৈনাক হিমালয়ের পাদদেশে বসে তিনি স্বামীজির মুখ নিঃসৃত এক একটি বাণী শ্রবণ করতেন।
তার কেবলই মনে হতো এতদিন পর্যন্ত তিনি বোধহয় অন্ধকারাচ্ছন্ন বিবরে বসেছিলেন, এবার অলৌকিক সূর্যের দেশে এসে পৌঁছনোর চাবিকাঠি পেয়েছেন। সারা বুল মোট 3 বার ভারতবর্ষে আসেন, তার মধ্যে এটিই হলো প্রথমবার। 1898 সালের 14 ফেব্রুয়ারি থেকে বছরের প্রায় শেষ পর্যন্ত তিনি ভারতে অতিবাহিত করেছিলেন। জোকে সঙ্গে নিয়ে সারা বুল এলেন শ্রী শ্রী সারদা মার কাছে। নিবেদিতাও তাঁদের সঙ্গে ছিলেন। এই সময় সারদা মায়ের একটি সুন্দর ছবি তোলানো হয়। এই ছবিটি আজও আমরা দেখতে পাই। নিবেদিতা তখন তার বালিকা বিদ্যালয় স্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সারা বুল এগিয়ে এলেন অর্থের ভাণ্ডার নিয়ে। রামকৃষ্ণ ভাবাদর্শকে কেন্দ্র করে সারা বুল যে নজিরবিহীন ত্যাগ স্বীকার করেছিলেন তার তুলনা কোথায়। তিনি স্বামীজির সমস্ত শিষ্য এবং গুরুভাইদের খুবই ভালোবাসতেন। চলে যাবার আগে বড়দিনের সন্ধ্যায় তাদের সকলকে ডেকে চা পান করিয়েছিলেন। 1899 সালের 28 আগস্ট তারিখে স্বামীজি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে পদার্পণ করলেন। ইতিমধ্যে তিনি এক বিশিষ্ট বাগ্মী হিসেবে খ্যাতি প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্যতা লাভ করেছেন। লেগেট দম্পতির আমন্ত্রণে হাডসন নদীর উপত্যকায় রিজলি ম্যানরে তাঁর স্থান হল। জোসেফিন ম্যাকলাউড অর্থাৎ জো সেখানে উপস্থিত ছিলেন। স্বামীজি সারা বুলকেও সেখানে ডেকে পাঠালেন। সারা বুল 7 অক্টোবর তারিখে তার মেয়ে ওয়েলাকে নিয়ে সেখানে আসেন। সেখানে তিনি নভেম্বর পর্যন্ত ছিলেন। 1899 সালের 5 নভেম্বর তারিখে স্বামীজি সারা বুল এবং নিবেদিতাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিয়েছিলেন। এই 2 শিষ্যার হাতে তিনি গেরুয়া বস্ত্র দান করেন। আমেরিকা থেকে দেশে ফেরার পর স্বামীজি ইউরোপে বিভিন্ন শহরে গিয়েছিলেন। সারা বুলের অনুরোধে ইংলিশ চ্যানেলের ধারে একটি সুন্দর বাড়িতে 17 সেপ্টেম্বর থেকে প্রায় 2 সপ্তাহ বিশ্রাম নিয়েছিলেন স্বামীজি। 1900 সালের 9 ডিসেম্বর তারিখে বিবেকানন্দ ভারতে ফিরে এলেন। তখন থেকেই তাঁর শরীর ভেঙে পড়ে। বিবেকানন্দের মনে হলো এবার বোধহয় তাঁকে মহামৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। সমস্ত কিছু থেকেই নিজেকে তখন বিচ্ছিন্ন করছেন বিবেকানন্দ। তাঁর ইচ্ছা ছিল তিনি ধীরা মাতার উপর বেশ কিছু কাজের দায়িত্ব অর্পণ করবেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর এই স্বপ্ন সফল হয়নি। শেষবার আমেরিকা থেকে ফেরার আগে ধীরা মাতা অথবা সারা বুলের কাছে কয়েকটি চিঠি লিখেছিলেন। এই চিঠিগুলি পড়লে আমরা বুঝতে পারি যে নিজের মা ভুবনেশ্বরী দেবীর ভবিষ্যৎ সম্পর্কে তিনি কতখানি চিন্তিত ছিলেন। এতেই প্রমাণিত হয় যে সারা বুলকে তিনি কতখানি বিশ্বাস করতেন। 1900 সালের 7 মার্চ তারিখে বিবেকানন্দ লিখলেন, আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি তাঁর ও আমার জীবনের বাকি দিনগুলোর জন্য। সমস্ত জীবন আমি আমার দুঃখিনী মায়ের কষ্টের কারণ হয়ে থেকেছি। 1901 সালের শেষের দিকে মিসেস বুল এসে উপস্থিত হলেন কলকাতায়। সঙ্গে এলেন মিস ম্যাকলাউড, মিসেস সেভিয়ার। স্বামীজি ক্রিস্টিনকেও ডেকে পাঠালেন। বেশ কিছুদিন কেটে গেল আধ্যাত্মিক আলোচনায়। এরপর ধীরা মাতা যখন কলকাতায় আসেন তখন স্বামীজি ওকাকুরার সঙ্গে বারাণসীতে ছিলেন। এটি হল 1902 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের ঘটনা। সারা বুল আমেরিকান দূতাবাসে গিয়ে মিস ম্যাকলাউডের অতিথি হিসেবে অবস্থান করেন। স্বামীজি তখন খুবই অসুস্থ, কিন্তু সারা বুলকে দেশে ফিরে যেতে হবে, কারণ তার কন্যা ওয়েলা অসুস্থ হয়ে পড়েছেন। 1902 সালের 17 এপ্রিল তারিখে এই বিদেশি পুত্রকে শেষবারের মতো দেখলেন ধীরা মাতা। দুজনের মধ্যে কি কথা হয়েছিল তা আমরা জানি না। আমরা জানি না যে সেদিন স্বামীজিকে দেখে সারা বুলের অন্তর শোকাচ্ছন্ন হয়েছিল কিনা। তিনি কি জানতেন যে এই জীবনে আর কখনো ওই বীর সন্ন্যাসী পুত্রের সঙ্গে তাঁর দেখা হবে না? ফেরার পথে সারা বুল জো এবং জগদীশ চন্দ্র বসুর সঙ্গে কিছুদিন ইংল্যান্ডে অতিবাহিত করেন। যাতে জগদীশ বোসের বিজ্ঞান প্রতিভা
প্রতীচ্য দেশের মানুষের কাছে স্বীকৃতি পায়, সেজন্য সারাবুল আপ্রাণ চেষ্টা করে গেছেন। যেহেতু জগদীশ বোস ছিলেন বিবেকানন্দের একান্ত কাছের মানুষ, তাই সারাবুল তাঁকেও অনেক সাহায্য করেছেন। তখন সারাবুল তাঁর কন্যা উলেয়াকে নিয়ে নরওয়েতে অবস্থান করছেন। নিবেদিতার পাঠানো টেলিগ্রাম মারফত সেই ভয়ঙ্কর সংবাদটি তিনি জানতে পারেন। এই সংবাদ শুনে সারাবুল একেবারে পাষাণ প্রতিমা হয়ে গিয়েছিলেন। উলেয়াকে যে সেবিকাটি দেখাশোনা করতেন, তিনি সারাকেও দেখতেন। সারার ওই অবস্থা দেখে নার্সটি খুবই চিন্তিত হয়ে ওঠেন। নার্সটি বুঝতে পেরেছিলেন যে বিবেকানন্দের মৃত্যু সংবাদ সারাকে কতখানি আহত করেছিল। 1903 সালে সারা জাপানে এলেন। সেখান থেকে ফেরার পথে তিনি কলকাতায় এলেন। নিবেদিতা এই খবর পেয়ে দার্জিলিং থেকে কলকাতায় চলে এলেন। নিবেদিতার স্বপ্ন ছিল স্বামীজির স্বপ্নকে সর্বাংশে সফল করা। এছাড়া নিবেদিতা তখন নানা ধরনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। জড়িয়ে পড়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে। সারাবুলের সঙ্গে নিবেদিতার দীর্ঘ আলোচনা হয়। সারাবুল সিস্টার ক্রিস্টিনকে অনুরোধ করেন যে তিনি যেন নিবেদিতা নারী শিক্ষা আন্দোলনে যুক্ত হন। আচার্য জগদীশচন্দ্র বসুকেও তিনি নানাভাবে সাহায্য এবং সহযোগিতা করেন। 1911 সালের 18 জানুয়ারি তারিখে সারাবুলের মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার প্রিয়তমা নিবেদিতাকে কাছে পেতে চেয়েছিলেন। আমাদের ভাবতে ভালো লাগে যে জীবনের একেবারে শেষ প্রহরে নিবেদিতার সান্নিধ্য সাহচর্য লাভ করেছিলেন সারাবুল। নিবেদিতার সেবায় সারাবুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু যে প্রদীপ নিভে যাবে, এ বুঝি হলো তার শেষ সময়ের দ্যুতি। মৃত্যুর পর সারাবুলের ইচ্ছাপত্রকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়। মৃতা মায়ের ইচ্ছাপত্রের যথার্থতা নিয়ে উলেয়া মামলা দায়ের করেছিলেন। সারাবুলের একান্ত ইচ্ছা ছিল তিনি তার সম্পত্তির একটি অংশ রামকৃষ্ণ ভাবাদর্শ প্রচারের জন্য ব্যয় করবেন। এই মামলাতে সারা কন্যা উলেয়ার পরাজয় হয়। পরবর্তীকালে টিবি রোগে উলেয়ার মৃত্যু হয়। সারা তার মৃত্যুর পর বেলুড় মঠকে $250,000 দিয়েছিলেন। জগদীশচন্দ্র বসুকে দেন $20,000, নিবেদিতার হাতে তুলে দিলেন $30,000 এবং শারদানন্দকে দিলেন $5,000। এই হলেন ধীরামাতা ওরফে সারাবুল, যার সাথে স্বামীজির বন্ধন ছিল জন্ম জন্মান্তরের। তাই বোধহয় স্বামীজি তাকে সেন্ট সারা বলে সম্বোধন করতেন। স্বামীজি বলতেন, এক আদর্শকে চোখের সামনে রেখে সেই আদর্শকে সার্থক রূপে রূপায়ণ করার জন্য এগিয়ে যাও। সারাবুল বোধহয় স্বামীজির এই কথা শুনতে পেয়েছিলেন। না হলে এরকম নিঃস্বার্থভাবে স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করার জন্য কেন তিনি সর্বস্ব উৎসর্গ করবেন?